জানলার শিক ধরে এক দৃষ্টিতে ভোর থেকে বাগানের দিকে তাকিয়ে আছে তমনাস। দাদুভাই তাদের ছেড়ে চলে যাওয়ার 1 বছরের মধ্যেই এত বড় বাড়িটা যেন শ্মশান হয়ে গেল। এই জায়গাটা নাকি বড্ড গ্রাম। এখানে থাকলে ভবিষ্যতে দাদা দিদিদের পড়াশোনায় অনেক অসুবিধা হবে। সেই অজুহাতে একে একে 3 জেঠুই কলকাতায় চলে গেলেন। 3তলা বাড়িটার বেশিরভাগ ঘরেই এখন তালা ঝুলছে। দাদুর ঘরে বিশাল উঁচু তক্তাপোষে ঠাম্মা এখন একাই বসে থাকেন। কে ঠাম্মার পাশে বসবে এই নিয়ে আর রিমলি দিদি, বিভান দাদা, আর্য দাদার সাথে ঠেলাঠেলি হয় না। ঠাম্মাও যেন আজকাল কেমন চুপচাপ হয়ে গেছেন। তার গল্পের ঝোলা থেকে রাজপুত্তু রাজকন্যারা আর তেমন বেরিয়ে আসে না। 10 বছরের তমনাসের ছোট্ট মাথাটাই অজস্র প্রশ্ন ভিড় করে আসে। বাবা মা, বাড়ির এতদিনের কাজের লোক, কানু দাদা, কেউ সে প্রশ্নের সদুত্তর দেয় না। তাদের এই বাড়িটার অনেক বয়স হলো। তার বাবার দাদু এই বাড়িটা করে গিয়েছিলেন। বাড়ির গোল গোল থাম আর খড়খড়ি দেওয়া জানলাগুলোর আড়ালে পুরানো দিনের কত গল্প যে লুকিয়ে আছে কে জানে। সে স্কুলের পরে বাড়ির সাদা কালো খোপ কাটা জাফরি দেওয়া বারান্দাটায় একলাই দাঁড়িয়ে দাঁড়িয়ে থামগুলোর সাথে কথা বলে। থামগুলো যেন তাকে ফিসফিস করে বলতে চায়, তুমি কিন্তু কোনোদিন আমাদের ছেড়ে যেও না, আমরা তোমাকে অনেক গল্প শোনাবো। গত সপ্তাহে জেঠুরা 3 জনই এসেছিলেন, সঙ্গে 2 জন ভদ্রলোক। তাঁরা হিন্দিতে কথা বলছিলেন। একজন তো অনবরত পান চিবিয়ে যাচ্ছিলেন আর পিক ফেলছিলেন। লোকগুলোকে একটুও ভালো লাগেনি তার। বাবা যে দাদাদের দেখলে এত খুশি হন, এবার কিন্তু মুখ গোমড়া করেই আছেন। 1তলায় বৈঠকখানা ঘরে সবাই বসলো। কানু দাদা সে ঘরেই চা জলখাবার পৌঁছে দিয়ে এলো। জেঠুরা নাকি আজ দুপুরে এখানে ভাত খাবেন না। ওই লোক দুটোর সাথেই কলকাতায় ফিরে যাবেন। ঠাম্মার তাই খুব মন খারাপ। বৈঠকখানা ঘরের দরজা বন্ধ করে ওদের আলোচনা শুরু হলো। সে শব্দ না করে দরজায় কান পাতল। সে যদিও জানে এটা অন্যায়, তবুও আজ তাকে শুনতেই হবে ওরা কোন বিষয়ে আলোচনা করে। সে ঠিক জানে আলোচনাটা ভালো নয়। বাবার মুখ আজ সকাল থেকেই তাই এত গম্ভীর। বড় জেঠু গম্ভীর গলায় বললেন, তাহলে ভাইয়া, আমরা 3 জন তো একমত। এখন তোর মতটা পেলেই মিস্টার ঝুনঝুনওয়ালার সাথে কথা এগোতে পারি। আর তুই বা এখানে একা পড়ে থেকে করবিটা কি? কলকাতায় সুযোগ অনেক বেশি। ছেলেটাকে তো মানুষ করতে হবে, না হলে বড় হয়ে ও তোকে দোষারোপ করবে। এত বড় বাড়ি বাগান তোর একার পক্ষে মেনটেন করা তো সম্ভব নয়। ধীরে ধীরে ভেঙে পড়বে বাড়িটা, সাপ খোপের আড্ডা হয়ে উঠবে। মিস্টার ঝুনঝুনওয়ালাদা দাম দিচ্ছেন, তাতে আমাদের 4 ভাইয়ের 4টে ফ্ল্যাট হয়েও বেশ কিছু টাকা হাতে থাকবে। ওই টাকা থেকেই মাকে বৃদ্ধাশ্রমে রাখার খরচ হয়ে যাবে। আজকেই একটা সিদ্ধান্তে আসতে হবে। কিন্তু বড়দা, বাবা তো কোনো উইল করেনি, তাহলে তো মাও সম্পত্তির সমান ভাগীদার। মাকে তো এবার জানাতে হয়। তমনাস নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। এই বাড়িটা বাবারা বিক্রি করে দেবে? একটুও মন খারাপ হবে না তাদের? দাদুর যদি তাকে দেখতে ইচ্ছে হয়, কোথায় খুঁজবে তবে? বাগানের আম, শ্যাম, ওই যে আম গাছ দুটো আছে, ওরা যে তার বন্ধু। তার যখন 4 বছর বয়স, রথের মেলা থেকে চারা কিনে এনে দাদুর সাথে সে যে ওদের লাগিয়েছিল। সে চলে গেলে ওদের যে খুব মন খারাপ করবে। কখনো না, এই বাড়ি বিক্রি হবে না। ও দাদু, তুমি তো এখন স্বর্গে আছো, ভগবানের সাথে রোজ দেখা হয়। ভগবানকে একটু নালিশ করে দাও না। বাবাদের গলার আওয়াজ আর শুনতে পাওয়া যাচ্ছে না। ভেতরের দরজা দিয়ে সবাই ঠাম্মার ঘরে গেছে বোধহয়। এক ছুটে রান্নাঘরে গিয়ে মায়ের আঁচলে মুখ লুকোয় সে। মায়ের মুখখানাও ম্লান। মৃদু হেসে শুধু ছেলের মাথার চুলগুলো ঘেঁটে দিলেন। ছুটতে ছুটতে বাগানে গেল সে। বড্ড ভয় করছে তার। ঠাম্মা তার ছেলেদের বকছেন না কেন? এটাই তো তাদের নিজেদের বাড়ি। নিজেদের বাড়ি ছেড়ে কেউ কখনো কোথাও যায়? রামকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে ফেলে সে। ঝরঝর করে কতকগুলো শুকনো পাতা আর মাথায় ঝরে পড়ে, ঠিক যেমন বাবা বকলে দাদু তার মাথায় হাত বুলিয়ে দিতেন।
তেমন। ঠাম্মার ঘর থেকে উঁচু গলায় আওয়াজ ভেসে আসছে না। কি হলো আবার? এক ছুটে বাগান ছেড়ে ঠাম্মার ঘরের দিকে ছোটে সে। ঠাম্মা খাটের ওপরে বসে নির্বিকার মুখে সুপুরি কাটছেন। বড় জেঠু আর মেজ জেঠু উত্তেজিত হয়ে মায়ের সামনে দাঁড়িয়ে আছেন। তুমি কেন আমাদের জানাওনি মা? বাবা উইল করে গেছেন, আর উইলটা তোমার কাছে আছে। আমাদের কতটা অপদস্থ হতে হলো। আর উইল থাকলেই বা কি, বাবা তো আর উইল করে বাইরের লোককে এই বাড়িটা দেননি। যা দেবার আমাদের 4 ভাইকেই দিয়েছেন। কাজেই আইনত বাড়িটা আমাদের, আমরা যা খুশি তাই করতে পারি। উইলটা বার করো এবার, চর্মচক্ষে দেখি। উইল আমার কাছে নেই। অ্যাটর্নি কাকুকে ফোন করো। অ্যাটর্নি কাকু যে বললেন তার কাছে কিছু নেই। ওটা তোমার বাবার নির্দেশ ছিল। তিনি বোধহয় জীবদ্দশাতেই তোমাদের চিনতে পেরেছিলেন, তাই বলে গিয়েছিলেন আমি যতক্ষণ না বলবো উইল সবার চোখের সামনে আসবে না। মনের আনন্দ আর চেপে রাখতে পারে না তমনাস। কেমন জব্দ সবাই। ঠাম্মা তো খেলা ঘুরিয়ে দিল। এখন এখান থেকে কিছুতেই যাওয়া চলবে না। আধ ঘন্টার মধ্যে অ্যাটর্নি দাদু তার কালো বাক্স নিয়ে হাজির। ঠাম্মা নির্বিকার মুখে তাকে বললেন, তোমার দাদার উইলটা একবার পড়ো তো অরূপ ঠাকুরপো। বাবার দিকে ফিরে বললেন, ঠাকুরপোর জন্য একটু চা জল খাবারের বন্দোবস্ত করতে বলো। বাবা ভেতরে চলে গেলেন। অরূপবাবু উইল যা পড়লেন তার সারমর্ম হলো এই যে দাদুর অবর্তমানে এই বাড়ির মালিক ঠাম্মা। ঠাম্মা যতদিন বেঁচে থাকবেন ছেলেরা এই বাড়িতে সসম্মানে থাকার অধিকার পাবে। যদি তারা কোনো কারণে এই বাড়ি ছেড়ে চলে যায় এই বাড়িতে তাদের আর কোনো অধিকার থাকবে না। সেক্ষেত্রে ঠাম্মা ছেলেদের বাদ দিয়ে তার পছন্দের কাউকে বা কোনো প্রতিষ্ঠানকে বাড়িটা দান করে দিতে পারেন। কোনো অবস্থাতেই এই উইলের নড়চড় হবে না। 3 জেঠু উইলের বিপক্ষে অনেক কথা শোনাতে শুরু করলেন। বাবা একপাশে চুপ করে দাঁড়িয়ে রইলেন। বাবা কিন্তু কাজটা মোটেই ভালো করেনি মা। আমাদের যখন তোমার আর প্রয়োজন নেই, এবার থেকে নিজের দেখাশোনা নিজেই করো। আমরা চললাম। 3 জনই ওই 2 ভদ্রলোককে নিয়ে বেরিয়ে যাচ্ছিলেন। ঠাম্মার বরফের মতো ঠান্ডা গলা তাদের থামিয়ে দিল। এই বাড়ির শেষ পরিণতিটাও শুনে যাও তবে। তোমরা তো আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে সন্তানের কর্তব্য করতে যাচ্ছিলে, তার আর প্রয়োজন নেই। এই বাড়ির একটা অংশ আমি বৃদ্ধাশ্রম চালাই। এমন একটি প্রতিষ্ঠানকে দান করব, যে সমস্ত বাবা মায়েরা তোমাদের মতো অমানুষ সন্তান করেছে তারা এখানে আশ্রয় পাবেন। বাবা এতক্ষণে কথা বললেন, আমি কিন্তু কখনোই তোমাকে ছেড়ে যেতাম না মা। আমার ছেলেটাকে কি জবাব দিতাম তবে? ও যে আপনজনের টানের গুরুত্বটাই শিখত না। দাদু ভাই তো তমনাস, ও অন্ধকার দূর করতেই এসেছে। ওর মধ্যেই তো আমি তোমার বাবাকে খুঁজে পাই। দাদু ভাই কোথায় গেলে? তোমার রাম শ্যামের গায়ে হাত দেয় এত সাহস কার? কোথায় তমনাস? সে তখন এক ছুটে বাগানে গিয়ে রাম শ্যামকে জড়িয়ে ধরে কাঁদছে। ওদের গায়ে যে সে দাদুর গায়ের গন্ধ পায়।